জমিদার মশাই, আপনার শুকনো কাঠ নিয়ে এসেছি। দয়া করে আজকের টাকাটা দিয়ে দিন জমিদার মশাই। আরে না না, যা, আজকে দিতে পারবো না, আরেকদিন নিয়ে নিস টাকা। কাঠুরে রাজু জমিদার মশাইয়ের কাছ থেকে টাকা না পেয়ে মন খারাপ করে বাড়িতে চলে আসে। আরে তুমি চলে এসেছো? বাইরে দেখেছো কত ঠান্ডা পড়েছে? তা বাজার করে কি এনেছো কিছু? কি গো, কথা বলছো না যে, কি হয়েছে তোমার? কি আর হবে গিন্নি, যা প্রত্যেক দিন হয় তাই হয়েছে। কত কষ্ট করে জঙ্গল থেকে কাঠ কেটে জমিদার মশাইকে দিয়ে আসি, তবু প্রত্যেক দিনের টাকা প্রত্যেক দিন দেয় না। আজ দেবো কাল দেবো বলে প্রত্যেক দিনই ঘুরাতে থাকে। আমার কোনো ইচ্ছেই ছিল না জমিদার মশাইকে কাঠ দেওয়ার, কিন্তু কিছু করার নেই গিন্নি। এই গ্রামে থাকতে হলে তাকে কাঠ আমাকে দিতেই হবে। যেই হারে শীত পড়ছে, দুদিন পর তো আমরা মারাই যাব। তোমার মিলির একটাও তো শীতের কাপড় নেই। কি যে করব কিচ্ছু বুঝতে পারছি না গিন্নি। শীতের জামা কাপড় তো অনেক দূর, রাতে ঘুমানোর জন্য যে কাঁথা কম্বল লাগে সেটাও তো আমাদের কাছে নেই। যে পরিমাণে শীত পড়ছে, এতে তো আমরা টিকতেই পারবো না মনে হয়। কি যে হবে বিধাতাই জানে। তাদের কথা বলার সময় তাদের মেয়ে মিলি সেখানে চলে আসে এবং বলতে থাকে, বাবা, ও বাবা, আমার না খুব শীত লাগছে, আমাকে কোন দিন একটা জামা কিনে এনে দেবে গো? বাইরে সবাই শীতের কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, শুধু আমারই নেই শীতের কাপড়। খুব তাড়াতাড়ি তোকে একটা শীতের কাপড় এনে দেবো মা, কোনো চিন্তা করিস না। আর কয়েকটা দিন ধৈর্য ধর মা। মা মিলি, তোর যদি বেশি শীত করে তাহলে আমার একটা ছেঁড়া শাড়ি আছে, ওটা তুই পরে নে মা। তোর বাবা তোর জন্য খুব তাড়াতাড়ি শীতের কাপড় কিনে আনবে, বুঝেছিস মা? আর শোন, বাইরেও তো যাওয়ার দরকার নেই, সবসময় ঘরেই থাকিস। মা বাবার সান্ত্বনার বাণী শুনে মিলি সেখান থেকে চলে যায়। হায় রে বিধাতা, কেন আমাদেরকে এত গরিব করে বানিয়েছিলে? ঘরে যা কয়টা আটা ছিল সবগুলো দিয়ে তো 2-3টের মতো রুটি হয়েছে। এগুলো দিয়ে না হয় আজ সারাটা দিন চলে যাবে, কিন্তু কালকে কি হবে? আমি আর মিলির বাবা না হয় পানি খেয়ে থাকবো, কিন্তু বাচ্চা মেয়েটাকে তো কিছু একটা দিতে হবে। কি যে করব কিচ্ছু বুঝতে পারছি না। হে বিধাতা, তুমি একটা রাস্তা দেখাও। মিলির বাবা প্রত্যেক দিন যা কাঠ কাটে সবগুলো তো জমিদার মশাইকে দিয়ে দিতে হয়। কাঠগুলো যদি বাজারে গিয়ে বিক্রি করতো তাহলে আমাদের এত সমস্যা থাকতো না। দেখ রে পল্টু, দেখ মিলির অবস্থাটা দেখ, এত শীত পড়েছে তবু তার একটি শীতের জামা নেই। এই মিলি, তোর শীতের জামা কোথায় রে? তোরা কি একটা শীতের জামা পর্যন্ত কিনতে পারিস না? আমাদের জামাগুলো দেখেছিস? এগুলো বাবা আমাদেরকে শহর থেকে কিনে এনে দিয়েছে। তোরা তো অনেক বড় লোক, তাই তোদের বাবা তোদেরকে অনেক দামি শীতের জামা কিনে দিয়েছে। আমরা তো আর বড় লোক নই তোদের মতো, আমরা হচ্ছি গরিব। তাই বাবা বলেছে যে টাকা একসাথে জোগাড় করে আমাকে একটা ভালো শীতের জামা কিনে এনে দেবে। আমার শীতের জামা তোর জামাটার মতোই হবে, দেখে নিস। বাবা যখন শীতের জামা আমাকে কিনে এনে দেবে তখন তোকে আমি দেখিয়ে আসবো, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোন রে নীলা শোন, ওর বাবা নাকি আমাদের জামার মতো জামা কিনে এনে দেবে। তা তোর বাবা কত টাকার মালিক রে, একটু শুনি তো আমরা। এক তো গরিব, আবার বড় বড় কথা বলছিস। এই মেয়ের সাথে কথা বলে আমাদের সময়টা শুধু শুধু নষ্ট করছি। চল রে, আমরা চলে যাই, এর সাথে কথা বলে কোনো লাভ নেই। গরিবের গরিব। মিলিরা অনেক গরিব ছিল বলে গ্রামের অন্যান্য ধনী ঘরের বাচ্চারা মিলিদের সাথে খারাপ ব্যবহার করত। একদিন গ্রামের জমিদার মশাই রাজুদের বাড়িতে আসে এবং বলতে থাকে, শোন রাজু, তুই প্রত্যেক দিন যেখানে কাঠ কাটতে যাস ওখানে আর কাল থেকে কাঠ কাটতে যাবি না। ওই জায়গাতে আমার লোকেরা কাঠ কাটবে এবং আমাকে কাঠ এনে দেবে। তোকে যদি জঙ্গলের আশেপাশে দেখেছি তাহলে তোর সেদিন শেষ দিন হবে।
আর তুই আমার কাছে যে টাকাগুলো পাস ওগুলো আমি দিতে পারবো না। তুই যে কাঠগুলো আমাকে দিয়ে এসেছিস ওই কাঠগুলো একদম বাজে, কাঠে আগুন ধরতেই চায় না, তাই টাকাও আমি দিতে পারবো না, বুঝেছিস? একই কথা বলছেন জমিদার মশাই, এভাবে আপনি আমাদেরকে মারবেন না। আপনার টাকাগুলোর জন্য এতদিন আমি পচে বসে আছি। এই কনকনে ঠান্ডার মধ্যে আমাদের কারোরই একটি শীতের জামা নেই, রাতে শীতের দাপটে একটু ঘুমাতেও পারি না আমরা। জমিদার মশাই আপনার পায়ে পড়ি, আমাকে কিছু টাকা অন্তত দিন, যেন একটা কম্বল কিনতে পারি। জমিদার মশাই, আপনাকে অনুরোধ করে বলছি কিছু টাকা অন্তত আমার স্বামীকে দিন। আমাদের মতো গরিবের সাথে এমন করবেন না জমিদার মশাই, দয়া করুন আমাদেরকে কিছু টাকা অন্তত দিন, যেন একটি কম্বল আমরা কিনতে পারি। তোদের বকবক অনেকক্ষণ ধরে শুনছি, তোদের বকবক শুনছি বলে মনে করেছিস টাকা দিয়ে দিব? কত বড় সাহস তোদের, গ্রামের জমিদারের সাথে এভাবে কথা বলছিস? আমার মুখে মুখে তর্ক করার জন্য তোদেরকে আমি গ্রাম ছাড়া পর্যন্ত করতে পারি, কিন্তু আমি তোকে দয়া দেখাচ্ছি। তোকে যদি জঙ্গলের আশেপাশে দেখেছি সেদিন হবে তোর সাথে। তোরা শীতে মরবি নাকি বাঁচবি সেটা আমার দেখার বিষয় নয়। এই কথা বলে জমিদার সেখান থেকে চলে যায়। এখন কি হবে গিন্নি? জমিদার মশাই তো টাকা দিতে অস্বীকার করলো, আমি কিচ্ছু বুঝতে পারছি না গিন্নি, কি করব? তুমি এক কাজ করো, তুমি না হয় শহরে চলে যাও, দেখো ওখানে গিয়ে কোনো কাজ পাও কিনা। শীতের দাপট দিনকে দিন বেড়েই চলেছে, এভাবে তো আর বাঁচা যায় না। আমি মনে মনেও এটাই ভাবছিলাম গিন্নি, এটাই আমাকে করতে হবে। আমি আর দেরি করব না গিন্নি, সকালে উঠেই শহরে চলে যাব। আমি শহরে যাচ্ছি গিন্নি, তুমি আর মিলি সাবধানে থেকো। আমি শহর থেকে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য শীতের জামা কাপড় কিনে নিয়ে আসবো। খুবই সাবধানে যেও কিন্তু, আর আমাদের চিন্তা করো না, আমি মিলিকে নিয়ে সাবধানেই থাকবো। তোমার ব্যাগে আমার চিরা শাড়িটার অর্ধেকটা দিয়ে দিয়েছি, যদি বেশি শীত করে ওটা গায়ে জড়িয়ে নিও, কেমন? বাবা, তুমি কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে, আমি তোমার অপেক্ষায় থাকবো। আমার জন্য খুবই ভালো দেখে একটা শীতের সোয়েটার কিনে এনো, কেমন? আচ্ছা রে মা, আমি তাহলে আসি, কেমন? এই বলে রাজু শহরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়ে যায়। মা, আমার অনেক শীত লাগছে, কম্বলটাই তো পাতলা কেন গো? বাবা কখন আসবে মা আমাদের জন্য শীতের জামা কাপড় নিয়ে? আর শীত সহ্য হচ্ছে না। মারে, এটা কম্বল নয়, এটা আমার চিড়ে শাড়িটার একটা অংশ। অর্ধেকটা তোর বাবাকে দিয়েছি আর অর্ধেকটা তোকে দিয়েছি। এইরকম পাতলা শাড়ি দিয়ে কি আর শীত কমে? কয়েকটা দিন একটু ধৈর্য ধর না মা, তোর বাবা আসুক, তারপর দেখবি আমাদের আর শীত লাগবে না। মা, ঘরের ভাঙা জানালাটা দিয়ে আরো শীত আসছে, জানালাটা যদিও ভালো থাকতো তাহলে একটু শীত কম লাগতো। মা, আমরা কেন এত গরিব বলতে পারবে তুমি? আমাদের কাছে কেন এত টাকা নেই মা? মারে, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, তবে চিন্তা করিস না মা, তোর বাবা শহরে যদি একটা ভালো কোনো কাজ পায় তাহলে আমরা আর গরিব থাকবো না রে। এখন চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়, কেমন? পরের দিন সকালে মিলির মা মিলিকে না জানিয়ে একজন প্রতিবেশীর বাড়িতে যায় একটা কম্বল চাওয়ার জন্য। আপা, আমাকে দয়া করে একটা কম্বল ধার দিন না, আমার স্বামী শহরে গেছে কাজের উদ্দেশ্যে, তিনি আসলেই দিয়ে দিব আপনাকে। আমার মেয়ে মিলি সারা রাত ঘুমাতে পারে না শীতের জন্য, আপনাদের তো অনেক কম্বল আছে, আমাকে একটা ছিঁড়ে ফাড়া কম্বল দিলেই চলবে। আপা, আমি সারাটা জীবন কৃতজ্ঞ থাকবো, দয়া করে ফিরিয়ে দিবেন না আমাকে। এমন ভাবে বলছো যেন আমি তোমার কম্বলটা নিয়ে এসেছি। আমি তোমাকে কোথা থেকে কম্বল দিব? আমাদেরই তো ওসব কম্বল সবগুলো লাগে। তোমাদের লজ্জা লাগে না মানুষের বাড়িতে গিয়ে কম্বল চাও? আমি তো হলে শীতে মরে গেলেও মানুষের বাড়িতে গিয়ে কম্বল চাইতাম না। কি আজব লোকজন তোমরা। আপা,
আমার জন্য যদি হতো তাহলে কখনোই আপনার কাছে চাইতাম না। বাচ্চা মেয়ে তো, তাই ওকে বোঝাতে পারি না। আপা গো, আপনার পায়ে পড়ি, একটা ছিঁড়ে ফেলা কম্বল দিন না। অনেকক্ষণ ধরে বক বক শুনছি। আসলে কি জানো, তোমাদের মতো ছোট লোকদের একটাই সমস্যা, না করলে আরো বেশি করে চাও। আমার সময়টা শুধু শুধু নষ্ট করো না তো, যাও তো এখান থেকে বাপু। আর কম্বলের কথা যদি বলো, নিজে কিনে এনে পড়তে থাকো, তাতে আমার কোনো সমস্যা নেই। প্রতিবেশীর কথা অনেক কষ্ট পেয়ে মিলির মা সেখান থেকে চলে যায়। পুরনো পাগলের ভাত পায় না, নতুন পাগলের আমদানি। কোথা থেকে আসে যে সব? কম্বল নিতে এসেছিল। কম্বল কি মগের মূল্য যে দিয়ে দিব? আমার ঘরে কম্বলের বস্তা থাকলেও তোদের মতো গরিবদের কম্বল দেব না। ওইদিকে রাজু শহরে গিয়ে একটি চালের কারখানায় কাজ পায়। রাজু কঠোর পরিশ্রম করতে শুরু করে। রাজু দীর্ঘ 20 দিন পর্যন্ত কাজ করে। কারখানার মালিকের কাছ থেকে তার কাজের টাকাগুলো নিয়ে সে বাড়ি ফেরার জন্য প্রস্তুত হতে থাকে। রাজু বাড়ি ফেরার আগে শহরের একটি কাপড়ের দোকান থেকে তার স্ত্রী এবং তার সন্তানের জন্য শীতের কাপড় কিনতে যায়। বিশেষ করে মিলির জন্য রাজু অনেক সুন্দর একটি শীতের জামা কেনে। স্ত্রী এবং সন্তানের জন্য জামা কাপড় কিনে রাজু খুশি খুশি মনে বাড়ি ফিরতে থাকে। কিন্তু হঠাৎ করে রাজু একটি গাড়ির সাথে প্রচণ্ড ধাক্কা খায়। এতে রাজু গুরুতর আহত হয়। রাজুর এই অবস্থা দেখে আশেপাশের লোকজন এসে রাজুর কাছে ভিড় করে। লোকটি তো মনে হচ্ছে মারা গেছে। ওনার বাড়ি কোথায়? আমরা তো কেউই তাকে চিনি না। দেখি তো মনে হচ্ছে গ্রামের কোনো লোক হবে। মনে হয় শহরে এসেছিল কাজের জন্য। চলুন সবাই ওর লাশটা বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি আমরা। তারপর শহরের লোকজনেরা রাজুর লাশটা বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যায়। কেন তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে? কেন? এই দুনিয়াতে আমাদের মতো গরিবদের কোনো দাম নেই। বিধাতা, কেন আমাদের মতো গরিবদের তুমি শীতকাল দাও? কোথায় গেলে তুমি আমাদেরকে ছেড়ে? ওঠো, ওঠো বলছি, ওঠো, ওঠো না। কিন্তু রাজু আর ওঠে না। সে সারা জীবনের মতো চিরবিদায় নিয়েছিল। সে শহর থেকে তার বউ এবং বাচ্চার জন্য যে কাপড়গুলো ব্যাগে করে এনেছিল, সেই ব্যাগটা হাতে করেই সে মৃত্যুবরণ করে। রাজুর মৃত্যুর 2 দিন পর তার স্ত্রী এবং সন্তান রাজুর ব্যাগ খুলে তাদের শীতের কাপড় চোপড় দেখে খুবই কান্না করতে থাকে। কি দরকার ছিল নিজের জীবনকে বিলিয়ে দিয়ে আমাদের জন্য শীতের কাপড় আনার? আমাকে আর মিলিকে কেন নিঃস্ব করে তুমি চলে গেলে? কেন? বাবা, আমার আর শীতের কাপড়ের কোনো দরকার নেই। আমার একটুও শীত করে না। তুমি ফিরে এসো বাবা, ফিরে এসো তুমি। বাবা, তোমাকে খুব মনে পড়ে আমার। কোথায় গেলে তুমি? ফিরে এসো না। আমি যদি শীতে মরিও যাই, তবু বাবা তোমাকে আমি কোনোদিনও বলবো না যে শীতের কাপড় কিনে এনে দাও। তবু তুমি ফিরে এসো বাবা, ফিরে এসো। এই বলে তারা মা মেয়ে দুজন মিলে আরো কান্না করতে থাকে। আমাদের সমাজে এইরকম গরিব শীতার্ত মানুষ অহরহ রয়েছে। বন্ধুরা, আমাদের উচিত আমাদের আশেপাশে শীতার্ত মানুষদেরকে একটু হলেও সাহায্য করা। শীতকালে তাদের পাশে একটু থাকলে তারাও শীতটা ভালোভাবে অন্যদের মতো উপভোগ করতে পারবে। আমাদের সমাজের ধনী লোকদের শীত অনেক আনন্দের মাস হলেও গরিব লোকদের কাছে এটি একটি অভিশাপ।